আমরা তাহলে কোথায় যাব, কি করব, কোথায় গিয়ে বিচার চাইবো যদি বলেন স্যার? 7 বছর পর এসে যদি এই পরিস্থিতি হয় স্যার, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আজকে আপনার বা আপনার ঘরের যদি কোনো লোকের হতো স্যার, সে কোথায় যেত? আপনি বলুন স্যার, আমরা কি করব? আমি জানি অ্যাপ্রুভাল, স্যালারি এগুলো আপনি দেখেন, সবটাই বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে আমার এই নিবেদন যে আজকে 7 বছর পরে এসে যদি এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হয় স্যার, এর থেকে তো আবার এবারেই বলছি মৃত্যুদণ্ড, স্বেচ্ছা মৃত্যু নয় স্যার, আমাদেরকে ধরে ধরে মারতে হবে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই কান্নার আওয়াজ কি মমতার কানে যায়নি? এই চোখের জল কি মমতা দেখেননি? আজ এই প্রশ্ন নিয়ে প্রতিবেদনে এলাম, তার কারণ অত্যন্ত মর্মান্তিক একটি কথা আপনাদের শেষ পর্যন্ত স্পষ্ট করে বলতে হচ্ছে, যেটা অভিষেক মনু সিংভি আইনজীবী, যিনি রাজ্য সরকারের আইনজীবী, যে এই মামলার সঙ্গে সংযুক্ত ছিলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বললেন না কেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা সত্যি সেইটা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেদিনকে বক্তব্য রাখলেন তার 4 দিন আগে রায় বেরিয়ে গেছে এবং শেষ পর্যন্ত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য অযোগ্যকে মিলিয়ে মিশিয়ে বিভিন্ন ধরনের তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের বসিয়ে রেখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভাটা করলেন, সেখানে দাঁড়িয়ে বললেন যে আমি অনেক আইনজীবী অ্যাপয়েন্ট করব, কপিল সিবালকে অ্যাপয়েন্ট করব, মনু সিংভিকে অ্যাপয়েন্ট করব, আরও বহু আইনজীবীর নাম বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপয়েন্ট করবো, এই মামলাটা রিভিউ পিটিশনের দিকে যাবো, এসব অনেক কথা বলেছিলেন। কিন্তু মনু সিংভির সঙ্গে যে কথাটা হয়েছে সে কথাটা কিন্তু এড়িয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে অভিষেক মনু সিংভির এই যোগ্য প্রার্থীদের যোগ্য শিক্ষকদের চাকরিটা রাখা যাবে কি না সেইটা নিয়ে কি কথা হয়েছে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভাঙেননি। আমরা জানলাম কি করে? কংগ্রেসের অধিবেশন চলছে আহমেদাবাদে, সেখানে মনু সিংভি কংগ্রেসের সদস্য, অ্যাডভোকেট, কিন্তু তিনি জাতীয় কংগ্রেসের একজন সদস্য। অভিষেক মনু সিংভির সঙ্গে রাহুল গান্ধী কথা বলেছেন এবং সেই কথা বলার প্রেক্ষিতে পরবর্তীকালে সংবাদ মাধ্যমের সামনে মনু সিংভি মুখ খুলেছেন এবং সেই মুখ খোলাতে কিছু এমন কথা বলেছেন যে কথাগুলো বাংলার মানুষের জানা দরকার। পরিষ্কার বলেছেন যে আমার সঙ্গে রাহুল গান্ধীর কথা হয়েছে, আমার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীরও কথা হয়েছে। বলছেন যে মামলায়, এই নিয়োগ মামলায় একটা নির্দোষ গোষ্ঠী ছিল। তারপর বলছেন সুপ্রিম কোর্টকে বলেছিলাম এদের আলাদা করে দিন, বাকিদের সাজা হতে পারে। এদের আলাদা করে দিন, বাকিদের সাজা হতে পারে। অর্থাৎ বাকিদের সাজা হতে পারে বলতে টেন্টেড যারা তাদের সাজা হতে পারে। এটা কে বলছেন? মনু সিংভি বলছেন, সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। এবং তারপরে যে কথাগুলো বলেছেন সেটা আরও মারাত্মক। সেটা হচ্ছে, আমি জানিয়েছি, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, রাহুল গান্ধীর সঙ্গে কথা হয়েছে, আমি জানিয়েছি যে সুপ্রিম কোর্টই সর্বোচ্চ আদালত, তার রায় শেষ রায়, সেখানে রায় পুনর্বিবেচনার মাপকাঠি খুবই সংকীর্ণ। সেখানে রায়ে পুনর্বিবেচনার মাপকাঠি খুবই সংকীর্ণ। কে বলছেন? মনু সিংভি। রাজ্যের মুখ্যমন্ত্রীদের কথাগুলো শুনেছিলেন, সে রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলো বলেননি কেন? যে যোগ্য প্রার্থী যাদের হয়ে আইনজীবী দেবো, শেষ পর্যন্ত যে আইনজীবীদের নাম সেদিনকে উচ্চারণ করেছেন সেই আইনজীবী তাকে বলেছেন যে রিভিউ পিটিশন করলেও সেটার রেজাল্ট খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় প্রায় অসম্ভব। মাপকাঠি খুবই সংকীর্ণ। বলছেন কে? অভিষেক মনু সিংভি। কাকে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন। কেন বলছেন? তিনি কি জানেন না? তিনি জানেন বলেই তো পরিষ্কারভাবে বলেছে যে সর্বোচ্চ প্রধান বিচারপতির রায় শেষ রায়। খেয়াল করে দেখবেন, সর্বোচ্চ আদালতে যিনি প্রধান বিচারপতি তার ডিভিশন বেঞ্চ, তিনি একক নয়, জাস্টিস সঞ্জয় কুমার তার সঙ্গে ছিলেন। সেই ডিভিশন বেঞ্চের রায় বেরোচ্ছে এবং সেই রায় বলছেন যে 25,735 জনের এন্টায়ার প্যানেলটা যেটা বাতিল করেছে কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ, সেটাই আমরা বহাল রাখলাম, সেখানে আমরা হস্তক্ষেপ করলাম না। আমার প্রশ্নটা এখানে, মনু সিংভির সঙ্গে এই কথাগুলোকে রাজ্যের মুখ্যমন্ত্রী সারফেসে আনলেন না কেন? আমরা জানতে পারলাম কখন? যখন কংগ্রেস অধিবেশনে রাহুল গান্ধী মনু সিংভির সঙ্গে কথা বলেছেন, তারপর মনু সিংভিকে যখন সাংবাদিকরা চেপে ধরেছেন, তখন শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে আলটিমেটলি মনু সিংভি এটা বলেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছেন, সেটা বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। কথা যখন হয়েছে নিশ্চিতভাবে সেখানে বলেছেন। তাহলে প্রশ্নটা আমার এখান থেকেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে যারা পথে বসে রয়েছেন, যারা এইভাবে আন্দোলন করছেন, যারা বর্ষণসিক্ত রাতে শহীদ মিনার ময়দানে কোনো রকমে পড়ে আছেন, ছাতা মাথায় দিয়ে পড়ে রয়েছেন, যারা স্কুল সার্ভিস কমিশনের দিকে লম্বা মিছিল করে যাবেন, সেই মানুষগুলোকে তাহলে আশা জুগিয়েছিলেন কেন? আপনি তাহলে মনু সিংভির সঙ্গে কথা বলে জেনে বুঝেছিলেন যে এই রায় পুনর্বিবেচনা হওয়া প্রায় অসম্ভব, সেটাকে লুকিয়ে সেই জন্য প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সাজিয়েছিলেন না? সিভিক সিস্টেম কিংবা প্যারা টিচার সিস্টেম, কোনো একটা সিস্টেম, এগুলো প্ল্যান এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। অথচ দেখুন, ভালো করে একটু ভেবে দেখুন,
মনু সিংয়ের কথাটাকে আমি বিশ্লেষণ করছিলাম বারবার। দুধে আইনজীবী তো তিনি যে কথাটা বলেছেন খুব টেকনিক্যাল একটা টার্ম ইউজ করেছেন, যে টার্মটাকে আমি আপনাদের কাছে বলি যে মামলা একটি নির্দোষ গোষ্ঠী ছিল যাদের সম্বন্ধে কোনো অভিযোগ ছিল না, বাকিদের সাজা হতে পারে। তার মানে হি নিউ ইট ওয়েল যে টেন্টেড ক্যান্ডিডেট যারা আছে, অযোগ্য যারা তৃণমূল কংগ্রেস নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের সাজা হওয়াটা অবধারিত তিনি জানতেন। তিনি জেনেছেন বলেই তিনি পরিষ্কার সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, কনফেস করেছেন বাকিদের সাজা হতে পারে, বাকিদের সাজা হতে পারে। দিস পার্টিকুলার টার্ম হি ইউজ। অভিষেক মনু সিংভি, যিনি তৃণমূল কংগ্রেসের ঘরের লোক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাস্টেড লেফটেন্যান্ট ইন সুপ্রিম কোর্ট, সমস্ত মামলায় তিনি পার্টিসিপেট করেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছেন যে বাকিদের সাজা হতে পারে। অর্থাৎ টেন্টেড তিনি জানছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করছেন, আর এই টেন্টেডদের বাঁচানোর জন্য শেষ পর্যন্ত যোগ্যদের বলি দিচ্ছেন। আমি বলছি এখনও স্কোপ আছে, এখনও স্কোপ যে নেই তা নয়। অভিষেক মনু সিংভি বলেছেন যে খুবই সংকীর্ণ, কিন্তু সেই সরু গলিপথ দিয়ে কি বেরোনো যায় না? ওএমআর শিটগুলো বার করে দিন না। যার বাড়ির আলমারিতে আছে ওএমআর শিটের টোটাল পেন ড্রাইভের সমস্ত ডকুমেন্টগুলো বার করে দিন, অসুবিধা কী আছে? হার্ড ডিস্ক যেটা নাইসার অফিস থেকে পাওয়া গেছে সেগুলোকে বার করে দিন, অসুবিধাটা কী আছে? এখনও অযোগ্যদের বাঁচানোর মনস্তত্ত্ব তার ভেতরে কাজ করছে। আপনারা দেখেছেন সরাসরি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে যারা ঢুকেছিলেন প্রচুর অযোগ্যকে পাস দেওয়া হয়েছিল, প্রচুর অযোগ্যকে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যারা অযোগ্য, যারা তৃণমূল নেতাদের পয়সা দিয়ে চাকরি পেয়েছেন, তারা অনেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঢুকে বসছিলেন, গেট পাস নিয়েছিলেন ওই ব্রাত্য বসুর দফতর থেকে। এবার সে তাদের আশ্বস্ত করেছে তোমাদের ব্যাপারটাও চেষ্টা করবো। এবার তোমাদের ব্যাপারটাও যে চেষ্টা করবো, কীরকম একটা চালাকি দেখুন। আমি বলছি আমি এই কেসটার মধ্যে গভীর থেকে গভীরতর জায়গায় নিজে অনুসন্ধান চালাতে গিয়ে আমি ছোট্ট টুকরো যে রিপোর্টগুলো পাচ্ছি, যে তথ্যগুলো পাচ্ছি, সেগুলো মারাত্মক। ধরুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম সেদিনকে বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আপনাদের হয়ে কেসটা লড়াবো বলেছেন, যে মনু সিংভি থাকবেন, সিব্বাল থাকবেন, দ্বিবেদী থাকবেন, তার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবেন। আচ্ছা, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের সাংসদ, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অযোগ্যদের হয়ে সওয়াল করানোর জন্য সুপ্রিম কোর্টে লড়িয়েছিল। আপনাদের মনে আছে, আপনারা যারা যোগ্যতার ভিত্তিতে, মানে যারা যোগ্য শিক্ষক, যারা আজকে এই প্রতিবেদন শুনছেন, আমি তাদের স্মরণ করাচ্ছি। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ ডেপুটেড টু ফাইট দ্য কেস ফর দ্য টেন্টেড ক্যান্ডিডেটস। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে কী কথা বলেছিলেন আপনারা একটু মনে করে দেখার চেষ্টা করুন। আমি লাইভ স্ট্রিমিংগুলো একাধিক শুনেছি বলে বলছি। সেখানে বলেছেন না, আমরা ওই নাইসার অফিস থেকে যে এর ওএমআর শিট উদ্ধার হয়েছে আমরা সেটা মানি না। অর্থাৎ সেখানে তো ধরা পড়ছে যারা শূন্য সাদা খাতা জমা দিয়েছে, পরে সে 52, 53, 54 নম্বর পেয়েছে, ফলে এটা তো এক্সপোজড হয়ে গেছে, ফলে সেই জন্য আমরা ওটা মানি না। কে বলছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। কোথায় বলছেন? সুপ্রিম কোর্টে বলছেন। আচ্ছা বলুন তো, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইবার যখন যোগ্যদের হয়ে রিভিউ পিটিশনে পার্টিসিপেট করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, তাকে কি বলতে হবে? যে ওই ওএমআর সিটগুলোর ভিত্তিতে, পাওয়া তথ্যগুলোর ভিত্তিতে যোগ্যদের চাকরি রাখুন। ভালো করে ভেবে দেখুন, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টেন্টেডদের হয়ে লড়াই করতে গিয়ে সেখানে বলিয়েছেন যে ওই ওএমআর শিটের কী ভ্যালু আছে, ওটা আমরা মানি না। আবার সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এসে বলাবেন এই মামলায় রিভিউতে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলাবেন যে ওই ওএমআরের ভিত্তিতে অন্তত যোগ্যদের তালিকাটাকে মান্যতা দেওয়া হোক। যদিও সেটাও ডিফিকাল্ট, কেন 17 রকমের দুর্নীতি আছে। চিন্তা করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে লোককে ঠকাতে পারেন। আমি বলছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভার বক্তৃতা আমি বারবার শুনতে ভাবছি কীভাবে প্রতারিত করেছেন এই মহিলা, কি সাংঘাতিক ঠকবাজি করেছেন এই মহিলা। 16, 17, 18 হাজার ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে, ফার্স্ট এমএসসিতে ফার্স্ট ক্লাস পাওয়া, বিএড, এমএড, গোল্ড মেডেলিস্ট, তাঁরা রাস্তায় বসেছে আর তাদের সঙ্গে প্রতারণা করছেন এই মহিলা নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে। আবারও বলছি, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ওএমআর শিট মানি না বলেছেন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আবার ওএমআর শিট মানি বলে সওয়াল করাবেন সুপ্রিম কোর্টে। যিনি প্রধান বিচারপতি রিভিউ পিটিশনে, এই প্রধান বিচারপতি থাকুন, ইনি তো 13ই মে রিটায়ার করে যাচ্ছেন। তারপরে যিনি আসবেন তাঁর চোখেও তো এটা পড়বে যে আগে ইনি টেন্টেডদের হয়ে এই বলেছেন, পরে এটা বলেন। অন্য পক্ষের আইনজীবীরা তো সেটা ধরিয়ে দেবেন। ব্যাপারটাকে কীভাবে ঘেঁটে দিচ্ছেন একটু ভালো করে খেয়াল করে দেখুন। সিম্পল জিনিস, এখনও সময় আছে। ওএমআরের মিরার ইমেজের কাগজপত্রগুলো বার করে দিন। যেভাবে সারদা নথি রাজীব কুমার অর্ণব ঘোষদের দিয়ে সরিয়েছিলেন না, সেটা কার বাড়ির আলমারিতে আছে অনুমেয় বলার দরকার হয় না। ঠিক তেমনি এই ওএমআর শিটের মিরার ইমেজ কার বাড়ির লকারের ভেতরে ওই পেনড্রাইভ আছে সবাই জানে। সেটা বার করে দিন, প্রকাশ্যে বার করে দিন, যোগ্যতার লিস্ট তালিকাটা বার করুন, আর বলুন এরা অযোগ্য, এরা যোগ্য। যোগ্য অযোগ্য মেলালে হবে না, কিন্তু আবার ঘেঁটে যাবে সুপ্রিম কোর্টে। আমি আবার বলছি, সুপ্রিম কোর্টে কিন্তু আবার ঘেঁটে যাবে।
ধরনের নির্মম মানসিকতা একটা চিন্তা করে দেখুন তো। একজন পুলিশকে দিয়ে, কসবা থানার পুলিশকে দিয়ে যোগ্য শিক্ষককে মারানো হলো। তারপর সরকারের কোনো অনুতাপ দেখেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ক্ষমা প্রার্থনা দেখেছেন? ছেড়ে দিন, মনোজ ভার্মার কোনো ক্ষমা প্রার্থনা দেখেছেন? সেখানে দাঁড়িয়ে দেখছি মানে সেখানকার ডিসি বলছেন লিগ্যাল অ্যাকশন, এবং ফৌজদারি মামলা হলো। যারা ডিআই অফিস অভিযানে গেছে তাদের বিরুদ্ধে ডিআই অফিস থেকে একটা মামলা করা হলো, পুলিশের তরফ থেকে একটা সুমোটো মামলা করা হলো, যেখানে ফৌজদারি মামলা। এরা শিক্ষকের বন্ধু। চোরগুলো চাকরি বাঁচানোর জন্য 16, 17, 18 হাজার ছেলে মেয়েকে চাকরি জলাঞ্জলি দেওয়ানো হলো। তারপর ডিআই অফিসের কাছে তাদের ক্ষোভ, রাগ, যন্ত্রণা যখন আছড়ে পড়ছে, তখন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা। আবার তারপরে কুণাল ঘোষকে দিয়ে বলানো হচ্ছে নিরস্ত্র পুলিশকে মেরেছে শিক্ষকরা। আচ্ছা বলুন তো, যেসব শিক্ষকরা আছেন আপনাদের মধ্যেও তো কেউ কেউ তৃণমূলের প্রতি একটু সফট কর্নার আছে, একটু ভেবে দেখুন তো। পুলিশের হাতে অস্ত্র ছিল না, আর অস্ত্র ছিল কাদের হাতে? যারা শিক্ষক। কে বলছেন? ওই চোরচিটিং ম্যাচ কুণাল ঘোষ। মমতা অভিষেক বলাচ্ছেন কুণালকে দিয়ে, তিনি বলছেন। মমতা চুপ করে রয়েছে, ঘাপটি মেনে রয়েছে, একটু খেয়াল করে দেখুন। ফিরাদ বলছেন ডিআই অফিস দখল করতে গেছে। কি মনে করছেন কি ফিরাদ হাকিম আপনি? কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখা? হ্যাঁ, কলকাতা নিজেকে মনীষী মনে করেন? এই শিক্ষকরা ডিআই অফিস দখল করতে গেছেন, ফাইল চুরি করতে গেছেন? কত নোংরা নিম্ন মানসিকতার লোকজন বলুন তো এরা একটা দলের মধ্যে রয়েছে। আর এই নেত্রী চুপচাপ বসে মজা দেখছেন, এদের দিয়ে বলাচ্ছেন। এটা ভাবার কোনো কারণ নেই। ফিরাদ যেটা বলছেন তার নিজের কথা। মমতা বলতে বলছেন ববি তুই এটা বল, কুণাল তুমি এটা বলো। এগুলো বলাচ্ছেন আর এরা বলছেন। ব্রাত্য বসু কি সাংঘাতিক কথা বলছেন। ওরা ডিআই অফিসে গিয়েছেন কেন? কি করতে গিয়েছেন? মানে কতটা নির্লজ্জ বলুন তো। এই এন্টায়ার পর্বে জাস্টিস দেবাংশু বসাক যেদিনকে 24শে এপ্রিল 2024 যে রায়টা দিয়েছেন, সেই রায়ের পর থেকে আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জীব খান্নার রায় বেরোনো পর্যন্ত একটু বুকে হাত দিয়ে বলুন তো, এই ব্রাত্য বসুকে আপনারা কদিন দেখেছেন? যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি করছিলেন, যাদের চাকরি চলে গিয়েছিল, তাদের সঙ্গে দফায় দফায় কদিন বসেছেন? তারপর এখন উদ্ধত দেখিয়ে বলছেন কি করতে গিয়েছেন ডিআই অফিসে? আমি বলছি এই এন্টায়ার এপিসোডটা যদি বিশ্লেষণ করেন না, আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে সুপ্রিম কোর্টের জাস্টিস দেবাংশু বসাকের কলকাতা হাইকোর্টের রায়টা পড়ছি। ছট্টে ছট্টে সরকারের শয়তানি। আমি করব প্রতিবেদন এইসব নিয়ে। একটা পাতায় যেসব মন্তব্য, যেসব তথ্য বেরিয়ে আসছে না, পরিষ্কার রাজ্য সরকার বলছে যে সেগ্রিগেট করা যাবে না কিছুতেই, মানে এটা বলা সম্ভব নয় কে যোগ্য কে অযোগ্য। আর যদি সেটাই বলেন, তাহলে কিসের ভিত্তিতে যোগ্যদের আপনি বাঁচাবেন? সুপ্রিম কোর্টেও গিয়ে তো তাই করেছেন। এক একটা হলফনামায় এক একটা অযোগ্যর তালিকা দিয়েছেন, কোনটায় কম, কোনটায় মাঝারি, কোনটা বেশি, কোনটা একটু বেশি। মধ্যশিক্ষা পর্ষদ একটা, সিভিল সার্ভিস কমিশন একটা, এক এক ধরনের তথ্য দিয়েছেন। এন্টার কোর্টকে পাজল করার লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই এপিসোডটায় নেমেছিলেন। ও পরামর্শদাতারা বুদ্ধি দিয়েছেন, এমনভাবে মিলিয়ে মিশিয়ে দিন না, কোর্ট মানবিকতার খাতিরে সবার চাকরিটা রেখে দেবে। তৃণমূল কংগ্রেসের নেতাদের যারা 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ দিয়ে চাকরিটা পেয়েছেন, তাদের চাকরিটাও দিদি বেঁচে যাবে। বাঁচল না, আইন বড় কঠিন জায়গা। এবং তার ফলে হতভাগ্য এই প্রায় 18-19 হাজার শিক্ষক, ফার্স্ট ক্লাস গোল্ড মেডেলিস্ট, এমএসসি ফিজিক্সে, এমএসসি ম্যাথসে, মাস্টার ডিগ্রি ইংলিশে, আজকে রাস্তায় কীভাবে কাঁদছে, আর সেই কান্নার দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। এই কান্নার দৃশ্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না চোখে? এদের গলার আওয়াজটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড, ব্রাত্য বসু প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কানে যাচ্ছে না? এখনও চোরগুলোকে বাঁচাবেন? এখনও তো নিঃশর্তভাবে ওএমআর শিটগুলোকে বার করে দিন, যোগ্যদের তালিকা বার করুন, করে বলুন এদের চাকরি যাক। কামাউট ক্লিয়ার, পরিষ্কার পরিষ্কার, স্বচ্ছ হন। এখনও সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশনে গিয়ে স্বচ্ছ, সেটাও করবেন না এই বদমাইশগুলো। তার রেজাল্টে কী হবে শেষ পর্যন্ত জানি না। আমি বলছি ওই কান্নার দিকে চোখ, আমি কেঁদে ফেলেছি আজকে ওই দৃশ্যগুলো দেখতে দেখতে। ভিডিওটা এডিট করার সময় যখন দেখছিলাম এই ভদ্রমহিলার কান্না, মনে হচ্ছিল যেন এই যন্ত্রণা বাঙালির প্রত্যেকটা ঘরের শিক্ষিত ছেলেমেয়ের কান্নার যন্ত্রণা, যে যন্ত্রণা কালীঘাট বোঝে না, ক্যামাক স্ট্রিট বোঝে না, নবান্ন বোঝে না, ব্রাত্য বসু বিকাশ ভবন বোঝে না, বাঙালি বুঝছে, হাড়ে হাড়ে বুঝছে। এটা আপনি জানেন, আমাদেরকে তৎসত্ত্বেও কনফার্মেশনটাও দেওয়া হলো না স্যার। তো কোথাও কি পূর্ব পরিকল্পনা ছিল আমাদের যে এইভাবে 7 বছর পরে সে আমাদের জীবন অনিশ্চিত করার জন্য? আমরা কনফার্মেশনটাও পর্যন্ত পাইনি স্যার।
আমরা তাহলে কোথায় যাব, কি করব, কোথায় গিয়ে বিচার চাইবো যদি বলেন স্যার? 7 বছর পর এসে যদি এই পরিস্থিতি হয় স্যার, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আজকে আপনার বা আপনার ঘরের যদি কোনো লোকের হতো স্যার, সে কোথায় যেত? আপনি বলুন স্যার, আমরা কি করবো? আমি জানি অ্যাপ্রুভাল, স্যালারি এগুলো আপনি দেখেন, সবটাই বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে আমার এই নিবেদন যে আজকে 7 বছর পরে এসে যদি এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হয় স্যার, এর থেকে তো বারেবারেই বলছি, মৃত্যুদণ্ড, স্বেচ্ছা মৃত্যু নয় স্যার, আমাদেরকে ধরে ধরে মারতে হবে। এটুকুই আপনাকে বলতে চাই। আপনি এ বিষয়ে যদি কিছু বলেন, আজকে 7টা বছর কেটে গেছে, আমাদের জীবন থেকে 7টা বছর চলে গেছে। 2 বছর আমি বিবাহিত ছিলাম না, আমার বাচ্চা ছিল না, বা আমার অন্যান্য যারা রয়েছেন সমব্যথীরা, তারাও সেরকম পরিস্থিতিতে ছিল না, কিন্তু আজকে 7টা বছর পর এসে স্যার, জীবনের অনেক ত্যাগ সাধনা করে আমরা এই শিক্ষকতা পেশায় এসেছি স্যার। আপনার জীবনেও কোনো না কোনো শিক্ষক ছিলেন, যে জন্য আপনি আজকে এই জায়গায়। তো আপনাকে আমার একটাই কথা বলবার স্যার, 7 বছর বাদে এরকম রায়, এরকম বিচার কি মেনে নেওয়া যায় স্যার? তার পিছনে আরো অনেক অনেক বছরের ত্যাগ সাধনা ছিল স্যার। যদি আপনি কিছু বলেন মানবিক দিকে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যদি কিছু রিকোয়েস্ট করেন যে এরকম হতে পারে না, সবাই মিথ্যা নয়, স্বচ্ছতা আছে স্যার, এখনো সেই জন্য সূর্য ওঠে, সূর্য অস্ত যায় স্যার, কিছু বিচার করুন, এটুকুই বলবো। মহামান্য বিচারপতির কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার শারীরিক মানসিক বা আমাদের নেই স্যার, কারণ আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে স্যার। কিছু বিচার করুন, আরো বলছি, 7 বছর বাদে এভাবে ঘুরে দাঁড়ানো যায় না স্যার। আমার বৃদ্ধ বাবা মা, কত বাড়িতে মারণ রোগ রয়েছে, তারা কি করবে স্যার? একবার ভাবুন, একটু পৌঁছে দিন। এমন অবস্থায় এরকম ভাবে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস কালেক্ট করবেন না স্যার, কাটা গায়ে নুনের ছিটা দেবেন না স্যার, দগ্ধ ঘা যে ঘা কবে সারবে জানি না স্যার। প্লিজ কিছু ব্যবস্থা করুন স্যার, আমাদের কথা একটু ভাবুন। আপনাদের ঘরের মা বোনেরা, ভাইয়েরা, তার মধ্যে আছে হয়তো, আমি জানি না আপনার পরিচিত কেউ আছে বা নেই, কিন্তু মানবিক দিক থেকে একটু ভেবে দেখুন স্যার আমাদের অবস্থাটা। চাকরি পাওয়ার 2 বছরের মাথাও যদি আপনারা বলতেন কোনো সংশয় রয়েছে, চলে যান, ঘুরে দাঁড়ানোর সাহস পেতাম, কিন্তু আজ সেই সাহস নেই স্যার। আমরা মরতে বসেছি, মরে গেছি স্যার। যদি কিছু না করেন, অন্তত আমাদের মৃত্যুদণ্ডের ব্যবস্থাটুকু করুন। আর কিছু বলবো না স্যার, এভাবে আর পারছি না, এই অসম্মান, এই অপমান। স্কুলে যাচ্ছি, সই করতে পারছি না, ছোট ছোট অসহায় মুখগুলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে, চোখ মেলাতে পারছি না স্যার। কার দোষে স্যার, কার দোষে? সমস্ত পরীক্ষা দিয়ে আমরা এখানে এসেছি স্যার, আপনারা খুব ভালো মতো জানেন। কোনোবার আরএলএসটিতে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন, আলাদা করে ডকুমেন্টস ভেরিফিকেশন, এগুলো হয়নি স্যার, আমাদের হয়েছে স্যার। অনেক 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 এক্সট্রা পরীক্ষা আমরা দিয়েছি স্যার। তবে কেন, কেন আমাদের এই আর্থনা থাকার স্যার? কেন 7 বছর বাদে আমাদের এভাবে মেরে লাথি মেরে রাস্তায় বসিয়ে দেওয়া হলো স্যার? উত্তর আপনার কাছে কি আছে স্যার? না হলে আপনি দেওয়ার ব্যবস্থা করুন। এভাবে চলতে পারে না স্যার। আমরা বসে গেলে সমস্ত সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম সব শেষ হয়ে যাবে স্যার। একবার একটু ভেবে দেখুন স্যার, আপনার জীবনেও শিক্ষকের ভূমিকা ছিল স্যার, না হলে আপনি তো এখানে থাকছেন না, আমরাও থাকতাম না। আমাদের জীবনেও আইডল শিক্ষক রয়েছে, তার জন্য আমরা আজকে এখানে এসেছি স্যার। 7 বছর বাদে এই ন্যায়, এই বিচার মেনে নেওয়া যায় না স্যার। আপনি দয়া করে এর কোনো ব্যবস্থা করুন স্যার। আমি জানি আপনারও হাত পা বাঁধা, আপনি সরকারি চাকরিজীবী, কিন্তু তৎসত্ত্বেও স্যার আমরা তো মানুষ, সবার উপরে তো মানুষ সত্য স্যার। কিছু ব্যবস্থা করুন স্যার, এভাবে যোগ্য অযোগ্য মিলিয়ে দেবেন না স্যার। আমরা সমানভাবে চাকরি পাইনি স্যার, জীবনের পর জীবন ধরে শিক্ষকতা পেশায় আসবো বলে সাধনা করে গেছি স্যার, সাধনা করেছি। বিচার করুন স্যার, ন্যায় বিচার চাই স্যার, কিছু ব্যবস্থা করুন স্যার, না হলে মৃত্যুদণ্ড চাই। আর কিছু বলবো না।